আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সংসদ নির্বাচন পরিচালনা কমিটি করেছে বিএনপি। ৪১ সদস্যের কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও সদস্য সচিব রুহুল কবির রিজভী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধার মিছিল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন ও দোয়া। সরকার ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবে বললেন প্রেস সচিব। নির্দিষ্ট তারিখে নির্বাচন আয়োজনে সর্বোচ্চ নজরদারি। এবং তীব্র শীতে বিপাকে নীলফামারীর স্বল্প আয়ের মানুষেরা নতুন বছরের শুরুতে শীত উপহার তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। মুন্সিগঞ্জ ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস ও ট্রাক সহ অন্তত ৭টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় চালকসহ কমপক্ষে ৩৪ জন আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে শ্রীনগর উপজেলার ছনবাড়ি ব্রিজ, বেজগাঁও বাস স্ট্যান্ড ও লৌহজং এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা ঘটেছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে সারাদিনই জিয়া উদ্যানে ছিল মানুষের ঢল। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দিনব্যাপী চলেছে দোয়া ও কোরআন তেলাওয়াত। বেগম জিয়ার ত্যাগ, আদর্শ আর দেশপ্রেমের পরবর্তী প্রজন্ম ধরে রাখবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সাদি মাহমুদের রিপোর্ট। কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে স্বামীর কবরের পাশে শায়িত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর এক নজর দেখতে সকাল থেকে জিয়া উদ্যানের বাইরে ছিল জনসমাগম। আত্মার শান্তি কামনায় অশ্রুসিক্ত নয়নে মোনাজাত বেগম জিয়ার কবরের সামনে। রাজনৈতিক পরিচয়ের বাইরে ব্যক্তি বেগম খালেদা জিয়ার টানে জিয়া উদ্যানে সারা দেশ থেকে আসা অসংখ্য মানুষ। খালেদা জিয়ার কবর দেখতে এসেছি। কালকে আসতে পারি নাই জানাজারে, তাই আজকে তার কবর দেখতে এসেছি। মেয়ে বললো যে বাবা চলো আমরা যাই, ম্যাডাম জিয়াকে একটু দোয়া করে আসি। কালকে তারা দেখতে পারি না, এজন্য দেখতে আসছি। তিনি কোনো প্রতিহিংসায় বিশ্বাস করতেন না। তিনি সর্বদাই এদেশের সহধর্ম এবং সহমর্মিতায় বিশ্বাস করতেন। যাতে উনি ব্যস্তবাসী হয় তার জন্য দোয়া করতে আসলাম, দেখতে আসলাম। সকালে খালেদা জিয়ার কবর জিয়ারত করেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সেই দেশপ্রেম আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই। উনার ছেলে আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান, উনার মধ্যেও আমি দেখেছি সেই একই জিনিস, যেমনটা ছিল ওনার বাবার প্রতি এবং ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং ওনার ছেলের মধ্যে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন বেগম জিয়া। ওনাকে আমরা দেখবো না, চাইলে শুনতে পারবো না, একটা মানুষ নাই, এটা বিশ্বাস হচ্ছে না এখনো। তারপরেও ভালো লাগা, ভালোবাসা, এই ভালোবাসা সবসময় থাকবে। বেগম জিয়ার সাদা গোলাপ খুব পছন্দ আমার জানা মতে, তাই ওনার জন্য সাদা গোলাপ নিয়ে আসছি আজকে। আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে,
এর চেয়ে বেশি এই মুহূর্তে তো আর কিছু চাওয়ার নেই। বাংলাদেশে কোটি কোটি মানুষ বুকে রক্তক্ষরণ হচ্ছে, কাঁদছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং দোয়া করছে। তবে আমরা চেষ্টা করব তারেক রহমানের মাধ্যমে এই শোককে শক্তিতে রূপান্তরিত করার জন্য। বলারও কিছু নেই, মন এখনো ঠিক করতে পারিনি। আপনারা দেশবাসী, আপনারা সবাই আমার নেত্রীর জন্য দোয়া করবেন। সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর 12টায় জিয়া উদ্যানের প্রবেশপথ খুলে দেওয়ার পর সন্ধ্যায় আবারও বন্ধ করে দেওয়া হয়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে বাংলাদেশ। দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে শোক বই স্বাক্ষর কার্যক্রম পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার বিদায় লগ্নে বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করে তার দেখানো পথে মানুষ গণতন্ত্র চর্চায় সোচ্চার। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম জিয়ার শোককে দলীয় নির্বাচনী কাজে ব্যবহার না করার বিষয়ে সজাগ থাকবে বিএনপি। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। বেগম খালেদা জিয়ার শূন্যতা গুলশান কার্যালয়ে। দীর্ঘ 4 দশক যাকে ঘিরে আবর্তিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি, আজ তিনি নেই, কিন্তু আছে তার অগণিত স্মৃতি। বৃহস্পতিবার সকাল থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শোক জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন দেশের কূটনীতিকরা। শোক বইয়ে স্বাক্ষর করে শ্রদ্ধা জানানো শেষে এসব মানুষ বললেন, বেগম জিয়া ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের এক নিরাপদ ঠিকানা। উনি খুব নির্ভীক, সৎ এবং খুব একজন ভালো একটা মানুষ ছিলেন। এই জাতি তার কাছ থেকে যেটা পেয়েছে, ভবিষ্যতে কোনো নেতৃত্ব এইভাবে বেরিয়ে আসবেন কিনা, জাতির জন্য অবদান রাখতে পারবেন কিনা, সেটা কিন্তু আজকে একটি বড় প্রশ্ন। যে ব্যক্তিগত শ্রদ্ধাবোধটি তিনি অর্জন করেছিলেন, এটি আসলে সকল রাজনীতিবিদের জন্য অনুকরণীয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজ করবে বিএনপি। আমরা আমাদের সীমিত সাধ্য, অর্থনৈতিক সাধ্যের মধ্যে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই আমাদের দায়িত্ব। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার প্রতি মানুষের আবেগ ভালোবাসা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে। যিনি তার সমস্ত জীবনই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম, লড়াই করেছেন, কারাভোগ করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন, কিন্তু কখনো আপনার এই দেশ ছেড়ে চলে যাননি। আগামী নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করে এই দেশের পক্ষেই যে শক্তি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেইটাকে তারা বিজয়ী করবে। তারা বলছেন, বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর পর জাতির প্রতি দলের যে দায়িত্ব পড়েছে তা পালন করাই এখন বড় চ্যালেঞ্জ। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন পরবর্তী রাষ্ট্র গঠন ও জাতীয় ঐক্যের লক্ষ্যে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি আগামী 5 বছরের জন্য দেশ গঠনে বৃহত্তর ঐক্যের বার্তা দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে কথা বলেন। এর আগে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। এর আগে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা শোক বইতে স্বাক্ষর করেন। জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা, সেইটাও আমাদের চিন্তা করা দরকার। এবং আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই, সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। আপনারা দোয়া করবেন আমরা সবাই যেন ম্যাডাম যে ঐক্যের জায়গাটা পাটাতন যেটা তৈরি করে দিয়ে গেছেন, তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি।
সরকার ভালো একটা নির্বাচন উপহার দিতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নির্দিষ্ট তারিখে যাতে নির্বাচন হয় সেদিকেই সর্বোচ্চ নজর রাখছে সরকার। প্রেস সচিব বলেন, মনোনয়নপত্র দাখিল নিয়ে বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে কোনো সংঘর্ষ বা অনভিপ্রেত কিছু ঘটেনি, এটা স্বস্তির একটা বড় কারণ। মোস্তফা মল্লিকের রিপোর্ট। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত ব্রিফিং। আপনি মোবাইল ফোন আমদানির সংবাদ সম্মেলনে জানানো হয়, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি 25% পরিবর্তে কমিয়ে 10% করা হয়েছে। দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স 10% থেকে কমিয়ে করা হয়েছে 5%। জানানো হয়, নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের 93% এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে গেছে। 15ই জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীরা হাতে পাবে। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সহিংসতা হয়নি। নমিনেশন ফাইলিং নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কোথাও বিশৃঙ্খলা আমরা দেখি নাই, কোনো ক্ল্যাশ, কোনো ভায়োলেন্স দেখি নাই। নমিনেশন যে খুব কম পড়েছে তাও না, প্রতি কনস্টিটিউয়েন্সি অনুযায়ী গড়ে 8 জনেরও বেশি পার্টিসিপেন্ট ক্যান্ডিডেট আছেন। আর 50টার বেশি রাজনীতিক দল তাদের প্রার্থী দিয়েছে ইলেকশনে। শফিকুল আলম বলেন, দিন শেষে একটা গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ ভালো নির্বাচন দেশবাসীকে উপহার দেবে সরকার। আমরা আশা করছি বাংলাদেশকে ইন্টারিম গভর্নমেন্ট একটা ভালো নির্বাচন অর্গানাইজ করতে পারবে, ভালো একটা নির্বাচন উপহার দিতে পারবে। আমরা আশা করছি এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে, ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি, ক্রেডিবল, ইনক্লুসিভ, আপনি ফেস্টিভ সবই। এবং সেই অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার, সিকিউরিটি অবশ্যই একটা, অনেকে এই কথাগুলো বলেন, এটা নিয়েও বারবার মিটিং হচ্ছে। আমাদের তরফ থেকে হাইয়েস্ট অ্যাটেনশন দেওয়া হয়েছে এই বিষয়ে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় সার্কের 5 দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে। সার্ককে আবারও এগিয়ে নেয়ার জন্য একসঙ্গে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ব্রাজিলে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। সিলেবাসের চাপ কম থাকলেও পিছিয়ে না থেকে আনন্দের সাথে গণিত, বিজ্ঞান ও ভাষা সবই পড়ে দেশটির শিশুরা। উচ্চশিক্ষায় ব্রাজিলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আছে অপার সম্ভাবনা। ব্রাজিল থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ব্রাজিলের সাও পাওলোর একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে বাংলাদেশের 2 বোন, ফারিহা মাহবুব আর ফাহমিদা মাহবুব। একজন 4র্থ এবং অন্যজন 7ম শ্রেণীর শিক্ষার্থী। 1 বছর হলো পরিবারের সাথে ব্রাজিলে আছে। এই সময় পর্তুগিজ ভাষা শিখেছে। গণিত, বিজ্ঞানেও পিছিয়ে নেই। মাত্র 3টি বই ক্লাসে, অথচ দেশে থাকতে বইয়ের সংখ্যা ছিল এর 3 গুণ। ক্লাসেই সব পড়া শেষ হয়ে যায়। বেশিরভাগ সময় বাসায় বই আনা লাগে না। ব্রাজিলের পড়াশোনার ব্যবস্থাপনা নিয়ে খুশি তারা। পড়াশোনা খুবই অল্প এবং সবগুলা ইম্পর্টেন্ট। বাংলাদেশে অনেক বেশি পড়াশোনা থাকে, বাসায় আমাদের কোনো পড়াশোনা লাগে না। স্কুলে যা আসলে তারা দেয় সেটাই কমপ্লিট করে আসা লাগে এবং বাসায় এক্সট্রা করে কোনো পড়াশোনা লাগে না। উচ্চশিক্ষায়ও এগিয়ে লাতিন আমেরিকার উন্নয়নশীল এই দেশ। সেখানে আছে বাংলাদেশিদের জন্য বৃত্তির সুবিধা। এখানে যদিও আমাদের পড়াশোনার কথায় পর্তুগিজে, বাট এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং যথেষ্ট ভালো। এখানে পড়াশোনা একদম ফ্রি, স্পেশালি এরা আমাদের স্টাইপেন্ড দিয়ে থাকে এবং এদের রিসার্চ পেপার যথেষ্ট ভালো। এখানে একটি কোটা আছে বাংলাদেশের জন্য, মোটামুটি 30 জন প্রতি বছর এখানে চান্স পেতে পারে। ঢাকায় পর্তুগিজ ভাষা সেন্টার খোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। ব্রাজিল গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে অনেকগুলো স্কলারশিপস অফার করে, কিন্তু ইউরোপে আমেরিকার ইউনিভার্সিটিগুলোর মতো এগুলো খুব একটা প্রচার নেই। তো ব্রাজিল উইল ওপেন এ ল্যাঙ্গুয়েজ সেন্টার ইন ঢাকা। এটা অনেকটা ব্রিটিশ কাউন্সিল বা অলিয়াস ফ্রান্সিসের মতো হবে। ভাষা সমস্যা দূর করতে পারলে ব্রাজিলে বাংলাদেশের শিক্ষার্থীদের অপার সম্ভাবনা আছে। বিনা খরচে আধুনিক উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে ব্রাজিল থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা। শুধু বৃত্তি নিয়ে এখানে পড়াশোনার সুযোগ আছে। সেই সম্ভাবনা উন্মোচন করবে বাংলাদেশের নতুন শিক্ষার্থীরা।
ব্রাজিলের ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয় থেকে রফিকুল বাশার, চ্যানেল আই। নীলফামারীর ঘন কুয়াশার আর হিমশীতল বাতাসে জবুথবু মানুষ। তীব্র শীতে গরম কাপড়ের অভাবে এই অঞ্চলের স্বল্প আয়ের মানুষ চরম বিপাকে পড়েছেন। নতুন বছরের শুরুতে শীত উপহার হিসেবে শীতার্ত ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। নীলফামারী থেকে আনোয়ারুল আলমের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। 2 দশক ধরে ট্রাই ফাউন্ডেশন সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উত্তরের হিমালয়ের কাছাকাছি নীলফামারীতে শীতের তীব্রতায় মানুষের জীবনযাত্রা এখন স্থবির। ঠিক তখনই ট্রাই ফাউন্ডেশন শীত বস্ত্র হিসেবে কম্বল উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন। শীতার্ত ও অসহায় মানুষ নতুন বছরে কম্বল হাতে পেয়ে আনন্দিত। ট্রাই ফাউন্ডেশন থাকিয়া আমরা একটা কম্বল পাচ্ছি, কম্বলটা পেয়ে আমরা খুব আরাম পাচ্ছি। শীতের কারণে কাজ কাম করি পাচ্ছি না, ঠান্ডা শীত। আমরা শীতে যে কম্বলগুলো পাচ্ছি ট্রাই ফাউন্ডেশন থেকে দিচ্ছে, তাকে ধন্যবাদ। শীত বস্ত্র বিতরণ করেছে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। ঠান্ডাতেই আমি কাবু হয়ে গেছি, এই কম্বলটা দিয়ে আমার একটু আমি উপকার পাবো। প্রতি বছর এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর সাহসিকতার জন্য ট্রাই ফাউন্ডেশনকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ট্রাই ফাউন্ডেশন ঢাকাকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে এবং শীতার্ত মানুষদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে আশা করছি যে এরকম যদি আরও কিছু সংস্থা এই শীতার্ত মানুষদের শীত নিবারণে এগিয়ে আসে তাহলে অত্র এলাকার শীতার্ত মানুষজন উপকৃত হবে। এই উপযুক্ত সময়ে ট্রাই ফাউন্ডেশন যে শীতবস্ত্র গরিবদের মাঝে বিতরণ করতেছে, এতে তাদের কষ্ট লাঘব হবে, তারা অনেক খুশি হবে এবং ভালো হবে। সমাজের বিত্তবান মানুষগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। উত্তরবঙ্গে শীতের প্রকোপটা আমাদের প্রতি বছরই বেশি থাকে, অতীতের ধারাবাহিকতা এবারও যে কাজটি করলো এটা প্রশংসনীয়। ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সরকারি সাহায্যের পাশাপাশি বেসরকারিভাবে এরকম প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে তাহলে মানুষের যে অভাবগুলো আছে এবং শীতবস্ত্র সহ অন্যান্য যেই উপকরণগুলো প্রয়োজন সেগুলো সরবরাহ করে খুবই উপকৃত হবে। ট্রাই ফাউন্ডেশনের পাশাপাশি দেশের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান সচেতন মানুষের। আল মুকসিদ, চ্যানেল আই। এবার বিপিএল টি-20 ক্রিকেট প্রসঙ্গ। সিলেটের ক্রিকেট উন্নয়নে বিসিবির নতুন পরিকল্পনা কাজে লাগাতে চান বোর্ড পরিচালক রাহাত শামস। চ্যানেল আইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সিলেটে বিসিবির একটি আঞ্চলিক অফিস হলে স্থানীয় ক্রিকেটাররা জাতীয় পর্যায়ে আরও বেশি সুযোগ পাবে। বিল্লাল হোসেনের ভিডিওচিত্রে সিলেট থেকে তানভীর আহমেদের রিপোর্ট। পৃথিবীর অন্যতম সুন্দর স্টেডিয়ামের একটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে দর্শকদের, তবে সৌন্দর্যের পাশাপাশি খেলোয়াড়দের নিয়মিত খেলার সুযোগে যে সমান গুরুত্বপূর্ণ সেটাই মনে করিয়ে দেয় সিলেটের স্থানীয় ক্রিকেটের বাস্তবতা। সিলেট স্টেডিয়ামে দুটি ক্রিকেট মাঠ থাকলেও স্থানীয় ক্রিকেটারদের ভরসা জেলা স্টেডিয়াম। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে স্বস্তির খবর দিয়েছেন বিসিবি পরিচালক রাহাত শামস। আউটার স্টেডিয়ামে আয়োজন করা হবে লিগ ম্যাচ। লোকাল ক্রিকেট বোর্ড যদি হয়, রিজিওনাল ক্রিকেট বোর্ড হইলে আমরা অনেক জিনিস যে কুইকলি ফিক্স করতে পারবো, আবার মনে হয় যে প্রসিজিওরাল ডিলেটা আমরা কমাইতে পারবো। সো এটা যদি করতে পারি তাহলে আমাদের সার্ভিস টু দ্য কাস্টমার্স, ফ্রন্টলাইনার্স। সিলেট জেলা স্টেডিয়াম পুরোপুরি ফুটবলের জন্য নিতে চায় বাফুফে। এই বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেছেন বিসিবির এই পরিচালক। আমাদের এখন যতগুলো গ্রাউন্ড আছে সেইখান থেকে আমরা যতটুকু প্র্যাকটিসের জন্য বাইর করতে পারি, টুর্নামেন্টের জন্য বাইর করা কিন্তু ডিফিকাল্ট হয়। টুর্নামেন্ট আমরা লিগটা চালু করতেছি, আমরা জেলা ক্রীড়া সংস্থার যে ডিস্ট্রিক্ট স্টেডিয়াম, এই ডিস্ট্রিক্ট স্টেডিয়ামটা আলহামদুলিল্লাহ ভালো খেলার জন্য উপযুক্ত হয়ে গেছে। যদিও আমাদের ওইখানে বিল্ডিংগুলোর যে ইনফ্রাস্ট্রাকচার বা ওইখানে আমাদের সেনাবাহিনীর ওনারা আছেন, সো সেই জন্য এখানে আমাদের স্ট্রাগল হবে। তারপরেও আমরা লিগটা ইনশাল্লাহ এইখানে করব। বিপিএলের শিরোপা লড়াইয়ের দৌড়ে নিজের শহরের দল সিলেট টাইটান্সকে এগিয়ে রাখছেন তিনি। তানভীর আহমেদ, চ্যানেল আই, সিলেট। বিপিএলের দ্বাদশ আসরে আজও রয়েছে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস। ছুটির দিন থাকায় ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে 1 ঘন্টা পিছিয়ে শুরু হবে দুপুর 2টায়। দুদলই সমান একটি করে ম্যাচ জিতেছে আর সব শেষ ম্যাচে দুদলই জয় বঞ্চিত।
2 পয়েন্ট নিয়ে টেবিলের শেষ দিকেই রয়েছে তারা। বিসিবির দায়িত্বে থাকা চট্টগ্রাম খেলোয়াড় সংকট কাটিয়ে উঠতে পারেনি এখনও। ওদিকে জয়ে ফিরতে মরিয়া মিঠুন, মোমিনুল, সাইফুদ্দিনের ঢাকা। ওদিকে একই ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় স্বাগতিক সিলেট টাইটান্স লড়বে রংপুর রাইডার্সের সঙ্গে। হার দিয়ে আসর শুরুর পর 2 ম্যাচেই জয় পেয়েছে মেহেদী মিরাজের সিলেট টাইটান্স। আপনারা দেখছেন চ্যানেলের সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে টি-20 বিশ্বকাপে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার দল ঘোষণা। ইনজুরিতে থাকা কামিন্স, টিম ডেভিড 2021-এর চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ায়। সংবাদে আবারও আমন্ত্রণ। রাশিয়া নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে নতুন বছর উদযাপনের সময় ইউক্রেনের ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত 24 জন নিহত হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, রুশ নিয়ন্ত্রিত খেরসনের একটি হোটেল ও ক্যাফেতে এ হামলা চালানো হয়, যেখানে বেসামরিক মানুষ নতুন বছর উদযাপন করছিলেন। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা ও যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া। খেরসনের রাশিয়া নিযুক্ত গভর্নর ভলাদিমির সালদো বলেন, উপকূলীয় গ্রাম খোরলিতে অনুষ্ঠান চলাকালে 3টি ড্রোন হামলা হয়। এতে অনেক মানুষ আগুনে পুড়ে মারা যান। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, হামলায় আরও অন্তত 50 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 6 জন শিশু রয়েছে। এবারে কৃষি সংবাদ। তীব্র শীত আর ঘন কুয়াশায় হুমকির মুখে পড়েছে যশোরে মাঠের পর মাঠ বোরো বীজতলা। কৃষক বলছেন, শৈত্যপ্রবাহ দীর্ঘায়িত হলে এ অঞ্চলের শতভাগ বীজতলায় কোল্ড ইনজুরিতে আক্রান্ত হবে, যা এবার বোরো চাষের উপর বড় ধরনের প্রভাব ফেলবে। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ জুড়ে যশোর সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। কোথাও কোথাও তাপমাত্রা নেমে এসেছে 7 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসে। শীত ও কুয়াশায় প্রকৃতি যখন বৈরী হয়ে ওঠে, তখন মাঠে মাঠে চলছে বোরো আবাদের প্রস্তুতি। তীব্র শীত আর ঘন কুয়াশা সহ্য করতে না পেরে বেশিরভাগ স্থানেই চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কোল্ড ইনজুরিতে। অতিরিক্ত কুয়াশার কারণে, ঠান্ডার কারণে সে পাতা লাল হয়ে যাচ্ছে আর পাতার ডোগ পচে যাচ্ছে, মারা যাচ্ছে। পাতা জায়গায় জায়গায় যে মানে ডেকে দেওয়ার পরেও মারা যাচ্ছে। ডেকে দিলেও অনেকটা ও কিছু কিছু জায়গা ভালো থাকছে, কিছু কিছু জায়গা মারা যাচ্ছে, মরে যাচ্ছে। হ্যাঁ, এই আসছে। ও 22 কেজি ধানের পাতো ফেলেছি, তা এরকম পাতো এরকম হলুদ হয়ে হয়ে এরকম মরে যাচ্ছে, এরকম থুবো ধীরে ধীরে। কোল্ড ইনজুরি থেকে রক্ষা পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষককে নানা পরামর্শ দেওয়া হচ্ছে। বীজতলার চারাগুলা অতিরিক্ত শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্বচ্ছ পলিথিন দিয়ে কৃষকরা এই চারাগুলা ঢেকে রাখবে এবং কোনোভাবে যেন পলিথিন চারার পাতাকে স্পর্শ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া বীজতলাতে 3 থেকে 5 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। চলতি মৌসুমে যশোর জেলায় 1,60,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে বীজতলা রয়েছে 850 হেক্টর জমিতে। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত দ্বীপ উপজেলা হাতিয়া। এক পাশে সবুজ ম্যানগ্রোভ বন, অন্য পাশে দিগন্ত জোড়া সমুদ্র আর বালুকাবেলা, প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই দ্বীপ। নির্জনতা আর বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশের টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষজন ছুটে আসছেন এখানে। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ মাধি হদিতের রিপোর্ট। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া, যেখানে ছড়িয়ে আছে একের পর এক দর্শনীয় স্থান। নিঝুম দ্বীপ, কমলার দিঘি, নিমতলী সমুদ্র সৈকত, সূর্যমুখী বিচ, কাজীর বাজার, লালচর সি বিচ, প্রতিটি জায়গায় প্রকৃতিপ্রেমীদের কাছে রয়েছে আলাদা আকর্ষণ। দ্বীপের কেওড়া বনে দেখা মিলে হরিণের বিচরণ, নদীর চরে লাল কাঁকড়ার দল আর নানা প্রজাতির পাখির অভয়ারণ্য। বিশাল জলরাশি আর নীরব বনভূমি মিলিয়ে হাতিয়ার প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। হাতিয়া যে এত সুন্দর পর্যটন এরিয়া, এটা আমরা বুঝি নাই আগে। মানে আমরা ভিডিও দেখছি বা
বিভিন্ন ধরনের পোস্ট দেখছি, কিন্তু এরকমভাবে এত সাজানো গোছানো এটা বুঝি নাই। আমরা চিটাং থেকে আসছি, হাতিয়ায় বন দেখতে আসছি, পাশাপাশি হরিণ দেখতে আসছি। অনেক সুন্দর, এই যে মনোরম পরিবেশ, যে কোনো কারো মন ভালো হয়ে যাবে। পর্যটকরা আসলে আমাদের হাতিয়ার দেশি খাবার যেগুলো খেজুরের রস, হাঁসের মাংস, চিতুই পিঠা। উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা নিশ্চিত করা গেলে এই দ্বীপ পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলছেন স্থানীয়রা। হাতিয়া এগুলো এখন অবহেলিত, এখানে যদি পার্কিংয়ের ব্যবস্থা করে এবং এখানে কিছু জিও ব্যাগ অথবা ব্লকের ব্যবস্থা করলে বর্ষাকালে। এখানে ম্যানেজমেন্টের সমস্যা, যদি এগুলা দেখা যায়, ভালো হোটেল, পর্যটন, আসা যাওয়া এগুলো যদি ঠিকমতো করা যায়, তাহলে কক্সবাজারকেও হার মানাবে হাতিয়া এক সময়। এখানেও তেমন ওয়াশরুমের কোনো ব্যবস্থা নেই, এজন্য আমাদের এটা যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে আমাদের মেয়েদের জন্য, সবার জন্য একটা সুবিধা হবে। আসার পরে আমরা কিছুটা হতাশ হয়েছি এই কারণে যে টুরিস্টের সংখ্যা কম, সেই সাথে আমাদের যে রাস্তাঘাটের যে অবস্থাটা, এই কারণে হয়তোবা অনেক সংখ্যক টুরিস্ট কম আসে এই জায়গায়। দ্বীপের সড়ক যোগাযোগ উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিজুমদ্বীপ ঘাট থেকে নিজুমদ্বীপের একদম ভিতর পর্যন্ত যে রোডটা আছে সেটা অ্যাপ্রুভড হয়ে গেছে, প্রায় 39 কোটি টাকার বাজেট গ্রহণ করা হয়েছে। তাছাড়াও আপনারা জানবেন যে কমলার দিঘিতে আমাদের খুব সুন্দর একটি ইউনি ব্লকের কাজ হয়েছে। যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে টেকসই পর্যটন শিল্প গড়ে তোলাই হতে পারে হাতিয়ার ভবিষ্যৎ উন্নয়নের সঠিক পথ, বলছেন পরিবেশবাদীরা। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। এবছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আইসিসি টি20 বিশ্বকাপের জন্য বছরের প্রথম দিন 15 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে 2021-এর চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এর আগে 2025-এর শেষ দিন দল ঘোষণা করে এশিয়ার প্রতিনিধি আফগানিস্তান। আইসিসি র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার দল গঠনে স্পিনার ও অভিজ্ঞদের উপর ভরসা রেখেছে। নেতৃত্বে তরুণ মিচেল মার্শ থাকলেও অভিজ্ঞতার কারণে ইনজুরিতে থাকা সাবেক অধিনায়ক প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল ও টিম ডেভিডকে দলে রেখেছে। প্যাট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া 2023 সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি জেতে। অন্যদিকে রশিদ খানের নেতৃত্বে আফগান দল ফিরেছেন পেসার ফজল হক ফারুকি। 31 জানুয়ারির মধ্যে দলগুলোকে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংসদ নির্বাচন পরিচালনা কমিটি করেছে বিএনপি। 41 সদস্যের কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও সদস্য সচিব রুহুল কবির রিজভী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধার মিছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন ও দোয়া। সরকার ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবে বললেন প্রেস সচিব। নির্দিষ্ট তারিখে নির্বাচন আয়োজনে সর্বোচ্চ নজরদারি। এবং তীব্র শীতে বিপাকে নীলফামারীর স্বল্প আয়ের মানুষেরা নতুন বছরের শুরুতে শীত উপহার তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।